তো তোমাদেরকে লিঙ্গুইস্টিক্স এর যতগুলো ক্লাস করানো হয়েছে যদি সবাই একটু মানে ভালোভাবে ক্লাসগুলো করে থাকো আই হোপ প্রশ্ন যেখান থেকে আসুক না কেন ইনশাল্লাহ পারবা। ওকে। তো ব্রিফটা যেহেতু এটা একটা ক্রিটিক্যাল কোর্স তো এই পারপাসে এটার ব্রিফটা নিব। অন্যগুলো যেহেতু নিচ্ছি তো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, ব্রিফের ক্লাস তো বড় হয়। দেখো, সাউন্ড প্লাস স্ক্রিন দুইটাই ক্লিয়ার কিনা জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথমে বলতেছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ কি? ওকে, ল্যাঙ্গুয়েজটা কি? তো ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? ভাষা। ভাষা কি? যোগাযোগের মাধ্যম। সিম্পলি তো আমরা এটা জানি। তো এভাবে লিখলে তো হবে না, আমাদেরকে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে পরীক্ষার জন্য। তো চলো দেখি কি বলছে। ল্যাঙ্গুয়েজ ইজ আ মিনস অর মোড অফ কমিউনিকেশন। তো ভাষাটা হলো যোগাযোগের মাধ্যম, হুইচ ইজ ইউনিক টু হিউম্যান বিংস, যেটা কিনা মানুষের জন্য অনন্য। ওকে, কারণ এই বৈশিষ্ট্যটা বা এই বিষয়টা শুধুমাত্র মানুষেরই আছে, অন্যান্য কোনো পশু পাখির নাই। তো সিম্পলি এভাবেও দিলে হবে, বা তুমি ভাষার সংজ্ঞা কিভাবে পারো ওইভাবে দিলেও হবে। আমি যেটা দিচ্ছি ওইটাই দিতে হবে, বিষয়টা ওইরকমও না। কথা ক্লিয়ার? তো আমি হলো এখানে একটা সহজ ডেফিনেশন রাখছি যে ভাষা কাকে বলে। যোগাযোগের মাধ্যমকেই ভাষা বলে, যেটা কিনা মানুষের একটা অনন্য বৈশিষ্ট্য। গেল এক নাম্বার। তারপর হোয়াট ইজ মিন্ট বাই ডুয়ালিটি। ডুয়ালিটি বলতে কি বোঝায়? ডুয়ালিটি রেফার্স টু দ্য আইডিয়া দ্যাট, তো ডুয়ালিটি হলো ওই ধারণাটাকে বোঝায় যে কিংবা নির্দেশ করে যে ল্যাঙ্গুয়েজ অপারেটস অন টু লেভেলস, ভাষা হলো দুইটা স্তরে কাজ করে। একটা হলো সাউন্ড লেভেল, যেমন ধরো এই যে এরকম এরকম, অ্যান্ড আ মিনিং লেভেল, এবং অপরটি হলো অর্থ লেভেল অথবা ওয়ার্ড লেভেলও বলা যায়। দেখো দেখো এই যে দেখো, বি একটা সাউন্ড, আই একটা সাউন্ড, এন একটা সাউন্ড, তো এইটাকে বলা হচ্ছে সাউন্ড লেভেল। আবার এই শব্দগুলো যখন একসাথে মিশ্রিত হয়ে কিংবা মিলিত হয়ে কিংবা একসাথে বসে একটা শব্দ গঠন করবে তখন এটাকে মিনিং লেভেল বলা হয়। কথা ক্লিয়ার? গেল এটা দুই নাম্বার। তিন নাম্বার, হোয়াট ইজ আরবিটারিনেস। আরবিটারিনেসটা কি? তো আরবিটারি বলতে কি বুঝো? ওকে, আরবিটারি বলতে কি বুঝো? আরবিটারি বলতে হলো এমন একটা বিষয় যেটাকে কোনো কারণ ছাড়াই করা হয়, এরকম জিনিসকে বা এরকম বিষয়কে আরবিট্রারিনেস বলা হয়। তো চলো দেখি আমরা এখানে কি বলছে। ইট মিনস দ্যাট, তো এটা বোঝায় যে বা এটার অর্থ হলো যে there is no logical relationship behind the words and their meanings in a language. তো একটা ভাষার মধ্যে একটা শব্দ এবং এটার অর্থের পিছনে কোনো যৌক্তিক কারণ নাই। যেমন পানিকে কেন পানি বলা হয়, এটাকে কি অন্য কিছু বলা যেত না? এটাকে কি হাতি বলা যেত না? আবার একটা ছাগলকে কেন ছাগলই বলা হয়, এটাকে কি গরু বলা যেত না? যেত কিনা? তো এই বিষয়গুলো, একটা জিনিস এবং এটার অর্থের মধ্যে যৌক্তিক কোনো কারণ নাই, এই বিষয়টাকে আরবিট্রারিনেস বলা হয়। আর এটা হলো তোমরা পার্ট বি এর প্রশ্ন পড়ছো, সো এটা নিয়ে আই হোপ তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। হোয়াট ইজ মিনড বাই ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টটা কি? ইট মিনস দ্যাট, তো এটা বোঝায় যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ enables speakers to talk about the past and the future as well as the present। মানে মানুষের যে ভাষা, এই ভাষাটা হলো মানে বক্তাদেরকে সক্ষম করে কি বলতে, তাদের অতীত, তাদের ভবিষ্যৎ, এমনকি তাদের বর্তমান সম্পর্কেও কথা বলতে।
এক কথায় হলো মানুষের মধ্যে অতীতের সম্পর্কে কথা বলার ক্ষমতা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সে কথা বলতে পারে, এমনকি সে তার মানে যে ইমাজিনেশন নিয়েও কথা বলতে পারে। তো এই যে মানুষের ভাষার একটা সক্ষমতা আছে, এটাকে মূলত ডিসপ্লেসমেন্ট বলা হয়। মনে করো এইটাও বুঝো নাই, তো পরেরটা পড়ি। ডিসপ্লেসমেন্ট মিনস দ্যাট, তো ডিসপ্লেসমেন্ট বুঝাই যে Human beings human beings have the ability to talk about the past, the future as well as the present. তো ডিসপ্লেসমেন্ট বোঝায় যে মানুষদের হলো অতীত, ভবিষ্যৎ, এমনকি বর্তমান সম্পর্কে কথা বলার ক্ষমতা আছে। এটাকেই মূলত ডিসপ্লেসমেন্ট বলা হয়। 5 নাম্বার, হোয়াট ইজ গ্রাফোলজি? গ্রাফোলজিটা কি? গ্রাফোলজি ইজ দ্য স্টাডি অফ রাইটিং সিস্টেম অফ আ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার যে তোমার লিখন যে পদ্ধতি, এই পদ্ধতির আলোচনাটাই মূলত গ্রাফোলজি। এতটুকু দিলে হবে। আবার কেউ যদি মনে করো না আমি পরেরটাও দিব, অর্থোগ্রাফিক ট্রেডিশন অফ আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার বানানের রীতির আলোচনা, ওকে এটা দিলেও হবে। তোমার যেটা ইজি লাগবে তুমি সেটাই দিবা। ওকে, প্রথম 5টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? প্রথম 5টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 5টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। আচ্ছা, তুমি বেঁচে আছো যে এটাই শুক্রিয়া। ওকে, দেখো, প্রথম 5টা সকলের কাছে ক্লিয়ার কিনা ইনস্ট্যান্টলি তোমরা রেসপন্স করো, যেহেতু আমাদের অনেকগুলো পড়তে হবে, টাইম অনেক লাগবে। তারপর 6 নাম্বার, হোয়াট ইজ লেক্সিকোগ্রাফি? সরি, লেক্সিকোলজি। লেক্সিকোলজিটা কি? Lexicology is the systematic description of vocabulary in respect to its origin, development, and current uses. তো লেক্সিকোগ্রাফি হলো শব্দ ভান্ডার, মানে শব্দের উৎপত্তি কোথায় থেকে হয়েছে, এটার বিকাশ কিভাবে হয়েছে এবং বর্তমানে এটার কিভাবে ব্যবহার করা হয়, এই সম্পর্কে যে পদ্ধতিগত বর্ণনা, এটাই লেক্সিকোলজি। মনে করে এটা পারতেছো না, পরেরটা দেখি। লেক্সিকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স। তো লেক্সিকোলজি হলো ভাষা বিজ্ঞানের ওই শাখা দ্যাট স্টাডিজ, যেটা কিনা আলোচনা করে ওয়ার্ডস, শব্দ। তো এই শব্দের মধ্যে কি থাকবে? দেয়ার স্ট্রাকচার, মিনিং, অরিজিন অ্যান্ড ইউজ উইথিন আ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার মধ্যে ওই শব্দগুলোর গঠন, অর্থ, এটার উৎপত্তি এবং এটার যে ব্যবহার, এই ব্যবহারগুলো নিয়ে আলোচনা করা হয়। গেল এটা। তারপর হোয়াট ইজ ল্যাং? ল্যাংটা কি? ল্যাং রেফার্স টু দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম। তো ল্যাং বলতে হলো ভাষার পদ্ধতিকে বোঝায় বা ভাষার সিস্টেমটাকে বোঝায়। হু প্রপোজড দ্য থিওরি অফ কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স? কে এই থিওরিটা প্রদান করেছে? নোম চমস্কি। হোয়াট ইজ চসার্স ভিউ অফ প্যারোল? চসারের প্যারোল সম্পর্কে তার মতামতটা কি, তার দৃষ্টিভঙ্গিটা কি? দ্য ইন্ডিভিজুয়াল স্পিচ ইন আ সোসাইটি। সমাজের মধ্যে কোনো ব্যক্তি যে কথা বলে, এই কথাটাই মূলত প্যারোল। এটাই বলছে চসর। হোয়াট ডাজ লিঙ্গুয়া মিন? লিঙ্গুয়া বলতে কি বুঝো? লিঙ্গুয়া মিনস টাং অর ল্যাঙ্গুয়েজ অর স্পিচ। তো লিঙ্গুয়া বলতে হলো তোমার ভাষা। এখানে টাং জিহ্বা না, টাং হলো ভাষা অর্থে ব্যবহৃত হচ্ছে। তো টাং বোঝাবে অথবা ল্যাঙ্গুয়েজ ভাষা বোঝাবে অথবা কথা বোঝাবে, একই কথা। এই যে লিঙ্গুয়া মানে লিঙ্গুইস্টিক্স শব্দটা কোথায় থেকে আসছে ওইরকম আর কি। গেল এটা। তারপর
হোয়াট ডাজ স্টিক্স মিন? স্টিক্স মানে কি? ইট মিনস নলেজ অর সায়েন্স। এটা হলো জ্ঞান কিংবা বিজ্ঞানকে বোঝায়। মানে আমরা 10 এবং 11 যে সব প্রশ্নের উত্তরগুলো, এই উত্তরগুলো হলো লিঙ্গুইস্টিক্স শব্দটা যে ভাগ করছে এটা কোথায় থেকে আসছে এর উপরে আমরা এই প্রশ্নটা পড়লাম। গেল এটা। হোয়াট ইজ আর্টিকুলেটরি ফনেটিক্স? আর্টিকুলেটরি ফনেটিক্স কি? আচ্ছা দেখো, 12, 13, 14 এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কি তোমরা যদি ব্রড প্রশ্নের মধ্যে ফনেটিক্স এর ব্রাঞ্চেস কি কি এরকমের টাইপের একটা প্রশ্ন আছে না, ওই প্রশ্নটা যদি পড়ো তাহলে কি এই প্রশ্নগুলো কি আলাদাভাবে পড়তে হবে নাকি ওইখান থেকেই দেওয়া যাবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি এখান থেকে আরো যদি টাইম থাকতো তো আরো এখানে তোমাদের ক্লাস ভিত্তিক এই ব্রিফ গুলো দিতাম। তো যেহেতু হঠাৎ করেই রুটিন প্রকাশিত হয়ে গেছে তো কিছুই করার নাই, এভাবে দিছি। দেখো, তো 12 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ইজ আর্টিকুলেটরি ফনেটিক্স? আর্টিকুলেটরি ফনেটিক্স বলতে কি বুঝো? দিস ব্রাঞ্চ ডেসক্রাইবস, তো এই শাখাটা বর্ণনা করে হাউ স্পিচ সাউন্ডস আর প্রডিউসড বাই দ্য ভোকাল অর্গানস, কিভাবে বাক প্রত্যঙ্গ কিংবা বাক যন্ত্রের মাধ্যমে বাক ধ্বনিগুলো উৎপন্ন করা হয়, এই বিষয়টাই আর্টিকুলেটরি ফনেটিক্স আলোচনা করে কিংবা বর্ণনা করে। 12 নম্বর গেল। 13 নম্বর, হোয়াট ইজ অ্যাকুস্টিক ফনেটিক্স? অ্যাকুস্টিক ফনেটিক্স বলতে কি বোঝায় বা এটা কি? This branch studies the physical properties of speech sounds. তো এই শাখাটা হলো বাক ধ্বনির যে শারীরিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আলোচনা করে। এখানে শারীরিক বৈশিষ্ট্য আবার কি? এই যে স্পিকারের মুখ থেকে যে যাচ্ছে ওয়েভ আকারে, তরঙ্গ আকারে, এই বিষয়টা অ্যাকোস্টিকের মধ্যে আলোচনা করা হয়। এই জন্যই বলতেছে ফিজিক্যাল। অ্যাজ দে ট্রাভেল ফ্রম দ্য ইয়ার, যেহেতু বাকধ্বনিগুলো বাতাসের মাধ্যমে স্থানান্তর হয়। 14 নম্বর, হোয়াট ইজ অডিটরি ফনেটিক্স? অডিটরি মানে কি? অডিটরি বলতে হলো শ্রবণ। তো এখানে শ্রবণ কথাটা মনে রাখবা। শ্রবণ কারা করে? স্পিকার করে নাকি লিসেনার করে? স্পিকার করবে নাকি লিসেনার করবে? শ্রবণ লিসেনার করবে কিংবা হেয়ারার করবে। অডিটরি ফনেটিক্স রেফার্স টু দ্য পারসেপশন, পারসেপশনের পি ক্যাপিটাল দিবা, পারসেপশন অর রিসেপশন অফ স্পিচ সাউন্ডস। তো বাক ধ্বনিগুলো যে স্পিকার বুঝতে পারতেছে, সে গ্রহণ করতে পারতেছে, এই গ্রহণটাই অডিটরি ফনেটিক্স। হাউ মেনি ব্রাঞ্চেস আর দেয়ার ইন ফনেটিক্স? ফনেটিক্স এর মধ্যে কয়টা শাখা আছে? দেয়ার আর 3 ব্রাঞ্চেস ইন ফনেটিক্স। সবচেয়ে বেস্ট হয় প্রতিটা ব্রাঞ্চের নাম যদি তুমি এখানে একটা হাইফেন দিয়ে লিখে দাও অথবা সাচেস দিয়ে লিখে দাও, খুবই সুন্দর হয়। প্রথম 15টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। এই যে 16 নম্বর প্রশ্নের মধ্যে এটা আছে। প্রথম 15টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। তারপর 16 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য মেইন ব্রাঞ্চেস অফ ফনেটিক্স? ফনেটিক্স এর প্রধান শাখা কি কি? এই যে উপরে যে তিনটা পড়ছি এই তিনটাই। ফনেটিক্স হ্যাজ 3 ব্রাঞ্চেস। তো ফনেটিক্স এর আছে তিনটা শাখা, সাচেস যেমন আর্টিকুলেটরি ফনেটিক্স, অ্যাকোস্টিক ফনেটিক্স এন্ড অডিটরি ফনেটিক্স। গেল এটা।
তো আমার মনে হয় না যে তোমাদের এই 12 থেকে একদম 16 নাম্বার প্রশ্নগুলো আলাদাভাবে পড়তে হবে, কারণ এইগুলো তোমরা ব্রড প্রশ্নে পড়তেছো। সো আলাদাভাবে এগুলো পড়তে হবে না। ব্রড গুলো সকল টপিকেরই বা সকল কোর্সেরই চেষ্টা করবা আগে ব্রড পড়ার জন্য, পরে শর্ট পড়বা, পরে ব্রিফ পড়বা, তাহলে তোমার জন্য ইজি হবে বিষয়গুলো। হোয়াট ডু ইউ মিন বাই স্পিচ অর্গানস? স্পিচ অর্গানস বলতে কি বুঝো বা এটা কি বোঝায়? The various organs which are involved in the production of speech sounds. তো অনেকগুলো বাক প্রত্যঙ্গ বা বাক প্রত্যঙ্গ, হ্যাঁ, বাক প্রত্যঙ্গ, বাক প্রত্যঙ্গ যেগুলো কিনা তোমার বাক ধ্বনি উৎপাদনের কাজে জড়িত কিংবা লাগে, আর কল্ড স্পিচ অর্গানস, এগুলোকে স্পিচ অর্গানস বলা হয়। মানে বাক ধ্বনি, সরি, বাক যন্ত্র বলা হয়। অলসো নোন অ্যাজ ভোকাল অর্গানস, এগুলোকে আবার ভোকাল অর্গানসও বলা হয়। মনে করো তুমি স্পিচ অর্গানস পড়ে গেছো, বাক প্রত্যঙ্গ, বাক যন্ত্র পড়ে গেছো, কিন্তু পরীক্ষার মধ্যে আসলো হোয়াট ডু ইউ মিন বাই ভোকাল অর্গানস, একই কথা কিন্তু। তার মানে বাক ধ্বনিগুলো উৎপন্ন করার ক্ষেত্রে যে অঙ্গগুলো জড়িত, এগুলোকে স্পিচ অর্গানস বলা হয়। আর স্পিচ অর্গানসের আরেকটা নাম হলো ভোকাল অর্গানস। ফ্রম হোয়ার দ্য এয়ার স্ট্রিম গেটস এনার্জি, এই যে আমাদের যে কথা বলি, কথা বলার সময় কিন্তু আমাদের মুখ থেকে বায়ু বের হয়, বাতাস বের হয়। তো এই যে বায়ু প্রবাহটা শক্তি কোথায় থেকে পাই? ফ্রম দ্য লাংস, মানে ফুসফুস থেকে। হাউ মেনি ইংলিশ সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ? ইংরেজি ভাষায় মোট কতটি ধ্বনি আছে? 44 সাউন্ডস। হাউ মেনি কনসোনেন্ট সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ? তো ব্যঞ্জন ধ্বনি, ওকে, ব্যঞ্জন ধ্বনি কতটুকু বা কতগুলো? ওকে, কতগুলো? 24টা। আর 20টা হয়েছে কি তোমার ভাওয়াল, ভাওয়াল সাউন্ড। আচ্ছা, অনেকে তো পড়ছো ভাওয়ালকে হলো 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মনোপথং, আরেকটা হলো ডিপথং, আরেকটা হলো ট্রিপথং। মনোপথং আছে 12টা, ডিপথং আছে 8টা, হয়ে গেল 20টা। ওকে, তারপর তো এখানে মূলত মনোপথং এবং ডিপথং, এই সকলগুলো মানে এই দুইটা সাউন্ড বা এই দুইটা গোষ্ঠী একসাথে মিশ্রিত হয়ে ট্রিপথং গঠন করে, যার কারণে এই ট্রিপথং এর 5টাকে কাউন্ট করা হয় না। মূলত ভাওয়াল সাউন্ড হলো 20টা। তারপর হোয়াট ইজ প্লেস অফ আর্টিকুলেশন? প্লেস অফ আর্টিকুলেশন বলতে কি বোঝায় বা এটা কি? মানে উচ্চারণের স্থান। It refers to the point of contact between two speech organs while producing a sound. মানে এটা হলো বাগ ধ্বনিগুলো ঠিক কিভাবে বা কোন, সরি, বাগ ধ্বনিগুলো যে দুইটা বাক প্রত্যঙ্গের মাধ্যমে বা দুইটা বাক প্রত্যঙ্গের মধ্যবর্তী যে সংযোগ স্থল থেকে উৎপন্ন হয়, ওই উৎপন্ন পয়েন্ট কিংবা বিন্দুটাকে বোঝায়, মানে জায়গাটাকে বোঝায়। ওকে, কি বলছে আবার বলি চলো। ইট রেফার্স টু দ্য পয়েন্ট অফ কন্ট্রাক্ট। তো প্লেস অফ আর্টিকুলেশন বলতে যোগাযোগের বিন্দুটাকে, স্থানটাকে বোঝায়। বিটুইন টু স্পিচ অর্গানস, দুইটা বাক অঙ্গের মধ্যে যখন একটা সাউন্ড উৎপন্ন হয়, তখন কি এটা একটা নির্দিষ্ট স্থানে টাচ করে, কন্টাক্ট করে, ওই কন্টাক্টের পয়েন্টটাকে বোঝায়। হোয়াইল প্রডিউসিং আ সাউন্ড, যখন কোনো একটা শব্দ কিংবা একটা ধ্বনি উচ্চারণ করা হয় কিংবা উৎপন্ন করা হয়। হোয়াট ইজ ম্যানার অফ আর্টিকুলেশন? ম্যানার অফ আর্টিকুলেশন কি? ইট রেফার্স টু দ্য ওয়ে, এটা হলো পদ্ধতিটাকে বোঝায়। হাউ স্পিচ সাউন্ডস আর প্রডিউসড, কিভাবে বাক ধ্বনিগুলো উৎপন্ন করা হয়। ম্যানার বলতে পদ্ধতি, আর প্লেস বলতে হলো জায়গা, কোথায় দুইটা বাক যে পতঙ্গ বা বাকযন্ত্র, এগুলো কোথায় লাগতেছে, এটা হলো প্লেস। আর ম্যানার হলো কিভাবে, এটাকে ঘর্ষণ নাকি আংশিক ঘর্ষণ বা কিভাবে হচ্ছে, এটা হলো ম্যানার, বুঝতে হবে বিষয়টা। তারপর হোয়াট আর দ্য এরিয়াস অফ আর্টিকুলেটরি ফনেটিক্স? আর্টিকুলেটরি ফনেটিক্স এর ক্ষেত্রগুলো কি কি? প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন। হোয়াট ইজ সিনট্যাগমেটিক রিলেশনশিপ?
হোয়াট ইজ সিনট্যাগমেটিক রিলেশনশিপ? এই সিনট্যাগমেটিক সম্পর্কটা আবার কি? It refers to the chain relationship between the successive linguistic units of a sentence. একটা বাক্যের যে ধারাবাহিক ভাষাগত একক আছে, মানে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে যে একটা চেইন, মানে শিকলের মতো যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে সিনট্যাগমেটিক রিলেশনশিপ বলা হয়। এটাও তোমরা পার্ট বি তে পড়বা। হোয়াট ইজ প্যারাডিগমেটিক রিলেশনশিপ? যেমন সিনট্যাগমেটিক কি, ভার্বের সাবজেক্টের সাথে ভার্বের সাথে ভার্বের পরবর্তী যে শব্দ থাকে এই শব্দ, তারপর মানে সাবজেক্টের সাথে ভার্বের ভার্বের সাথে অবজেক্টের অবজেক্টের সাথে তার পরবর্তী যে শব্দগুলো থাকে এগুলোর কি সম্পর্ক, এই সম্পর্কটাকে সিনট্যাগমেটিক সম্পর্ক বলা হয়। প্যারাডিগমেটিক কি বলছে? হোয়াট ইজ প্যারাডিগমেটিক রিলেশনশিপ? প্যারাডিগমেটিক রিলেশনশিপ বলতে কি বুঝো বা কি এটা? ইট রেফার্স টু দ্য সাবস্টিটিউশনাল অর চয়েস রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ইউনিটস। তো বিভিন্ন ভাষাগত শব্দ বলি অথবা একক বলি, এখানে ইউনিটস বলতে মনে করো এক একটা শব্দ আর কি। তো বিভিন্ন ভাষাগত শব্দের মধ্যকার যে প্রতিস্থাপনমূলক অথবা চয়েস মানে নির্বাচনমূলক যে সম্পর্ক, এই সম্পর্কটাকে প্যারাডিগমেটিক রিলেশন বলে। যেমন ধরো আমি কি আমার প্রয়োজন অনুযায়ী এক এক সময় এক একটা বাক্য বলতে পারি। মনে করো আমি এখন বলছি আই লাইক সরি আই লাইক টু প্লে ফুটবল, বলতেছি আমি এখন বলতেছি এখন আমি ফুটবল পছন্দ করি এটা বলতেছি। আর কিছুক্ষণ পর আমার মনে হইতেছে না ফুটবলটা আমার ভালো লাগতেছে না, আমি ক্রিকেট পছন্দ করি, তখন আমি বলতে পারি আই লাইক টু প্লে ক্রিকেট। এই যে ফুটবলকে ক্রিকেট দ্বারা রিপ্লেস করে দিয়েছি, এই সম্পর্কটাকে প্যারাডিগমেটিক রিলেশনশিপ বলা হয়। প্রথম 25টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। 25টা ব্রিফ, এখানে কিন্তু প্রশ্ন বেশি হলেও আসলে কিন্তু প্রশ্ন বেশি না, এখানে অনেকাংশ প্রশ্ন তুমি পার্ট সি তে পড়তেছো, পার্ট বি তে পড়তেছো। তারপর হোয়াট ইজ প্যারোল? প্যারোলটা কি? প্যারোল মিনস দ্য অ্যাকচুয়াল স্পিচ অফ ইন্ডিভিজুয়ালস, মানে কোনো একটা ব্যক্তির যে সে মানে কথা বলে। এখানে অ্যাকচুয়াল বলতে হলো বাস্তব জীবনে যে সে কথা বলে, ওই কথা বলাটাকে প্যারোল বলা হয়। ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি যখন প্রকৃত কথা বলে অথবা বাস্তব জীবনে কথা বলে এটাকে প্যারোল বলা হয়। হোয়াট ইজ সিগনিফায়ার? সিগনিফায়ারটা কি? ইট ইজ দ্য কনক্রিট অর ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সাইন। তো এটা হলো একটা চিহ্নের কিংবা একটা বিষয়ের যে শারীরিক কিংবা ফিজিক্যাল যে প্রতিফলন বা প্রতিচ্ছবি কিংবা উপস্থাপনা, এটাই। ওকে, তো সিগনিফায়ারটা কি? সিগনিফায়ার হলো ইট ইজ দ্য কনক্রিট অর ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সাইন। তো একটা চিহ্নের কিংবা একটা বিষয়ের মূর্ত অথবা বাহ্যিক যে উপস্থাপনা কিংবা বাহ্যিক যে ছবি কিংবা প্রতিচ্ছবি, এটাই সিগনিফায়ার। হোয়াট ইজ সিগনিফাইড? অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট দ্যাট এক্সিস্ট ইন আওয়ার মাইন্ডস। এটা হলো একটা বিমূর্ত চিন্তা ভাবনা যেটা কিনা আমাদের মনের মধ্যে থাকে। হু ইজ ফাদার? এটা হলো তোমরা একটা পার্ট সিতে পড়াইছি ফার্ডিনেন্ড সসরের কন্ট্রিবিউশনের প্রশ্নে, ওখানে ডিটেলসে বলছি। তো ওই প্রশ্নটা আগে পড়বা দেন এটা পড়বা, তাহলে আরো বেশি ইজি হবে, আরো কনসেপ্ট আর বেশি ক্লিয়ার হবে। তারপর দেখো হু ইজ ফাদার অব দ্য মডার্ন লিঙ্গুইস্টিক্স? আধুনিক ভাষা বিজ্ঞানের জনক কে? নোম চমস্কি।
তারপর হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স কি? সিনট্যাক্স ইজ দ্য স্টাডি অফ সেন্টেন্স ফরমেশন। তো সিনট্যাক্স বা বাক্য তত্ত্ব হলো বাক্য গঠনের আলোচনা। হোয়াট ইজ সিমান্ট্রিক্স? সিমান্ট্রিক্স কি? সিমান্ট্রিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং উইদাউট কন্ট্রাস্ট। উইদাউট কন্ট্রাস্ট, হ্যাঁ। তো সিমান্ট্রিক্স কিংবা অর্থতত্ত্ব হলো প্রেক্ষাপট কিংবা পরিস্থিতি ছাড়াই শব্দের আলোচনা। হোয়াট ইজ প্র্যাগম্যাটিক্স? ইট ইজ দ্য স্টাডি অফ মিনিং ইন কন্ট্রাস্ট। তো প্র্যাগম্যাটিক্সে হলো আমরা পরিস্থিতি কিংবা প্রেক্ষাপটের সাপেক্ষে যে অর্থের আলোচনা করা হয় এটাই মূলত প্র্যাগম্যাটিক্স। আমরা এটা ব্রড প্রশ্নেও পড়ছি। প্র্যাগম্যাটিক্স যদি মনে না রাখতে পারো তাহলে প্র্যাকটিক্যাল দিয়ে মনে রাখবা। প্র্যাকটিক্যাল মানে কি? বাস্তবিক। প্র্যাকটিক্যাল বাস্তবিক। তো এখানে প্র্যাগম্যাটিক্স বাস্তব সিচুয়েশনের উপরে ভিত্তি করে। কোন পরিস্থিতিতে তুমি একটা কথা বলছো, এই পরিস্থিতির উপরে বিবেচনা করে যে মিনিংটা নেওয়া হবে এটাই মূলত প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক মিনিং। তারপর হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স? লিঙ্গুইস্টিক্স এর প্রধান শাখা কিংবা স্তর কি? There are the six major levels of linguistics. তো লিঙ্গুইস্টিক্স কিংবা ভাষা বিজ্ঞানের মধ্যে 6টা প্রধান শাখা কিংবা স্তর আছে। সাচেস যেমন ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমান্ট্রিক্স এন্ড প্রাগম্যাটিক্স। তো উপরে কিন্তু আমরা গ্রাফোলজি পড়ছি, লেক্সিকোলজিও পড়ছি। এগুলো স্লাইটলি দিতে পারো, কিন্তু যখন তুমি 6 মেজর বলবা তাহলে এই 6টা দিতে হবে। কিন্তু তুমি মনে করো এখানে সিক্স কথাটা উল্লেখ করো নাই, তুমি মনে করো লিখছো দেয়ার আর সাম মেজর ব্রাঞ্চেস অর লেভেলস ইন লিঙ্গুইস্টিক্স, তখন দিতে পারো ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমান্ট্রিক্স, প্র্যাগম্যাটিক্স, লেক্সিকোলজি, ওকে, গ্রাফোলজি, এই বিষয়গুলো দিতে পারো। কিন্তু যখন 6টা তুমি মেনশন করবা তখন এই 6টার নাম দিতে হবে। তারপর ডিফাইন ভয়েসিং অর হোয়াট ইজ ভয়েসিং? ভয়েসিংটা কি? So voicing refers to whether or not the vocal cords vibrate when producing a sound. যখন কোনো ধ্বনি উৎপন্ন করা হয় কিংবা উচ্চারণ করা হয় তখন আমাদের যে কণ্ঠনালী, এই কণ্ঠনালীটা কি কম্পিত হচ্ছে কি হচ্ছে না, এই যে বিষয়টা, এই বিষয়টাকে ভয়েসিং বলা হয়। তো ভয়েসিং হলো একটা প্রক্রিয়া। তারপর নেম দ্য প্লসিভ আর্টিকুলেটরস। সরি, প্লসিভ না, পেসিভ আর্টিকুলেটরস। তো অ্যাক্টিভ আর্টিকুলেটরস গুলো মনে রাখবা, কোনগুলো অ্যাক্টিভ কোনগুলো প্যাসিভ। অ্যাক্টিভ কি? এই আর্টিকুলেটরস কিংবা এই বাক যন্ত্রগুলো সব সময় তুমি যে কোনো সাউন্ড উৎপন্ন করো না কেন কাজে লাগবে। আর প্যাসিভ গুলো হলো ক্ষেত্র বিশেষে কাজে লাগে, এগুলো সবসময় কাজে লাগে না। তো নেম দ্য পেসিভ আর্টিকুলেটরস। তো পেসিভ আর্টিকুলেটরস গুলোর নাম বলতেছে বলার জন্য। The passive articulators are upper lip, upper teeth, alveolar ridge, hard palate and soft palate. তো প্যাসিভ আর্টিকুলেটর হলো আমাদের উপরের ঠোঁট, উপরের দাঁত, অ্যালভিওলার রিজ, যেটাকে আমরা মাড়িও বলতে পারি কিংবা দাঁতের পরে যে খসখসে অংশ এটাকে বলতে পারি। তারপর হলো শক্ত তালু, নরম তালু, এগুলোকে প্যাসিভ আর্টিকুলেটরস বলা। এগুলো সব সময় কাজে লাগে না। হোয়াট ইজ প্লসিভ কনসোনেন্ট? প্লসিভ কনসোনেন্ট কি? A plosive consonant is a type of speech sound. তো প্লসিভ কনসোনেন্ট হলো এক ধরনের বাকধ্বনি produced by blocking the air flow in the vocal tract, যেটা কিনা উৎপন্ন হয় আমাদের কণ্ঠনালীর মধ্যে বায়ু প্রবাহটাকে ব্লক করে, অবরুদ্ধ করে, আটকে রেখে, and then releasing it suddenly, এবং তারপর হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়। মানে প্রথমে আমাদের ভোকাল কর্ডের মধ্যে আমাদের ফুসফুস থেকে যে বায়ুটা আসে এটাকে ব্লক করে দিই, মানে থামিয়ে দিই, আটকে দিই, তারপর হঠাৎ করে এটা ছেড়ে যায়, মানে আমাদের মুখ থেকে বের হয়ে যায়। তো এভাবে যে সাউন্ড গুলো উৎপন্ন করা হয় এগুলোকে প্লসিভ কনসোনেন্ট সাউন্ডস বলা হয়। কথা ক্লিয়ার? যেমন পে, পে, প্র্যাকটিস করো।
হাউ মেনি প্লসিভ কনসোনেন্ট আর দেয়ার ইন ইংলিশ? তো ইংরেজি ভাষায় কতগুলো প্লসিভ কনসোনেন্ট সাউন্ডস আছে? 6টা। There are six plosive consonant sounds in English, such as ph, v, th, d, k, জি। ওকে, আর যদি সাউন্ড হিসাবে ধরি ভ, ভ, ছ, ড, খে, ঘ। ওকে, এভাবে। তো তুমি তোমার যেভাবে বাংলাতে মনে রাখো, ইংরেজিতে মনে রাখো, তোমার সুবিধা মতো তুমি মনে রাখো। রাইট ডাউন দ্য এপ্রিকেট সাউন্ডস। ওকে, এপ্রিকেট সাউন্ডস। তো এফ্রিকার সাউন্ডস গুলো কি কি? তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে আলাদাভাবে পড়তে হয় না। যেমন আমরা ম্যানার অফ আর্টিকুলেশনের একটা প্রশ্নই আমরা পার্ট সিতে পড়ছি। আর এই ম্যানার অফ আর্টিকুলেশনের মধ্যেই তোমার প্লসিভ আছে, তাই তো? প্লসিভ কিন্তু আছে, তারপর এফ্রিকেটও আছে। তো আমাকে বলতেছে এফ্রিকেট সাউন্ড গুলো লেখার জন্য। তো এটা হলো এটা। এই সাউন্ড গুলোর নাম কি বলো? এই সাউন্ড গুলোকে কি সাউন্ড বলা হয়? এই সাউন্ড গুলোকে কি সাউন্ড বলা হয়? কারো কি মনে আছে না খায়া ফেলছো? কারো কি মনে আছে সাউন্ড গুলো নাকি খেয়ে ফেলছো বলো? কি সাউন্ড বলে এগুলোকে? আমার মনে নাই, তোমাদের মনে আছে কারো? বলো তো। তাড়াতাড়ি বলো, এগুলো কি সাউন্ড বলা হয়? আমার মনে নাই, তোমাদের কারো কি মনে আছে? মনে নাই, তাই তো? আচ্ছা, মনে না থাকলে কি করব? প্রথম যে সিম্বল, এটাকে চ সাউন্ড বলা হয়। চ মানে সিএইচ এর যে উচ্চারণ চ এর মতো হয় এটা। আর ডি এর নিচে যে থ্রি লাগা, এটা হচ্ছে জয়ের মতো, মানে বর্গের জয়ের মতো উচ্চারণ। ওকে, তো এই দুইটা সাউন্ড হলো ইংরেজি ভাষায় এফ্রিকেট সাউন্ডের উদাহরণ। তারপর, হাউ মেনি নেজাল সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ? নাসিক্য ধ্বনি। ইংরেজি ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা? 3টা। দেয়ার আর থ্রি নেজাল সাউন্ডস ইন ইংলিশ। তো ইংরেজি ভাষার মধ্যে হলো 3টা নাসিক্য ধ্বনি আছে। একটা হলো এম, এন, এন্ড ইং। ইং শব্দটা হলো অনেক সময় এই যে আমরা যখন ইয়ে করি না, এই যে এন জি, এই দুইটার মিশ্রণে যে উচ্চারণটা হয় এটাকে মূলত ইং বলা হয়, ইং সাউন্ড। কথা ক্লিয়ার? তো এম, এন এবং ইং, এই সাউন্ড গুলোকে নেজাল সাউন্ডস বলা হয়, কারণ এগুলো হলো আমাদের নাকের যে গহ্বর আছে বা ছিদ্র আছে, এই ছিদ্রের মাঝ দিয়ে বের হয়, তাই এটাকে নেজাল সাউন্ডস বলা হয়। এগুলোও আমরা ম্যানার অফ আর্টিকুলেশনেই পড়ছি। তারপর, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? ভাষা বিজ্ঞান কি? এতক্ষণ যার কাহিনী পড়তেছি, এতক্ষণে আসছি এটা কি এটা পড়তে, তাই না? বিষয়টা হাস্যকর হয়ে গেছে না? দেখো, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? ভাষা বিজ্ঞানটা কি? লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তো ভাষা বিজ্ঞানটা হলো ভাষার যে বৈজ্ঞানিক আলোচনা, ওই বৈজ্ঞানিক আলোচনা। অথবা সিম্পলি তুমি দিতে পারো, ইট ইজ দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা বিজ্ঞানটা হলো ভাষার বিজ্ঞান। ওকে, এটাও দিতে পারো, তোমার ইচ্ছে, তোমার কাছে যেটা ইজি লাগে সেটাই দিও। 41 নাম্বার, হোয়াট ডাজ, ও ওকে, প্রথম 40টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? প্রথম 40টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? দেখো, এখানে যতগুলো প্রশ্ন পড়াচ্ছি এগুলো কিন্তু বাহিরের কোনো প্রশ্ন না। তোমরা যা যা পড়ছো সেগুলোই কিন্তু, হয়তোবা অনেকে নোট করে রাখছো, অনেকের মনে আছে, আবার অনেকের মনে নেই, গিলে ফেলছো। গিলে ফেলছো।
আচ্ছা, আজকে তোমাদের এখানে হাফ তোমাদেরকে পড়াবো আর বাকি হাফ হলো লাস্ট মিনিট প্রিপারেশনে পড়াবো, তোমরা পরবর্তীতে ইউটিউবে ক্লাসটা পেয়ে যাবে। কেমন? কারণ যেহেতু দুইখানেই আছি তো দুইটাকে ব্যালেন্স করেই চলতে হবে। যদি তোমাদের এখানে সম্পূর্ণ করে আবার ওদের ওখানেও করে মানে একটা জিনিস বারবার রিপিট হয়ে যাবে। বুঝতে পারছো? তো তোমরা মিলিয়ে ঝিলিয়ে আমি করাবো। যেমন ক্রিটিসিজমের কোর্সের মধ্যে কিছু করাবো, আবার লাস্ট মিনিটে কিছু করাবো। ভিক্টোরিয়ানও এভাবেই চলবে। ওকে, শুধু যে প্রোজটা শুধু লাস্ট মিনিটে করাবো, কারণ প্রোজের আলাদা কোনো কোর্স করাই নাই, তো এখানে করাতে হবে এটা। দেখো, হোয়াট ডাজ টিজিজি স্ট্যান্ড ফর? তো টিজিজি স্ট্যান্ড ফর মানে এটা কি বোঝায়? স্ট্যান্ড ফর বলতে হলো এটা কি বোঝায়, এটা এরকম প্রশ্ন তোমরা, আমি তোমাদেরকে লিঙ্গুইস্টিক্স এর অনেকগুলো যে শর্ট ফর্ম আছে এগুলোর মানে পূর্ণ রূপ কি এগুলো একটা নোট করে দিছিলাম, কারো যদি এটা সংরক্ষণে থাকে এটা আজকে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ফরওয়ার্ড করো। আমি নিজেও হারাই ফেলছি। ওকে, মানে আমার তো ছবি আমি রাখি না, যেহেতু তোমাদের অনেকগুলো ক্লাস ডাউনলোড করতে হইতো আমি অনেকটা মানে আমার গ্যালারিতে একটু ইজি রাখার চেষ্টা করি। আর যেগুলো মনে হয় যে দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু কেটে ফেলি। ওকে, কারণ আমার ক্লাস ডাউনলোড করতে হইতো অনেকগুলো। তো যার কাছে আছে সে একটু আবার শেয়ার দিও। দেখো, তো টিজিজি এটার মানে কি? ইট স্ট্যান্ডস ফর মানে টিজিজি স্ট্যান্ডস ফর ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, মানে এটার পূর্ণ রূপ। অথবা তোমাকে এই সেম প্রশ্নটা করতে পারে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিজিজি? এটার ফুল ফর্মটা কি? তাহলে কি হবে উত্তর? ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। আরেকটা বিষয় খেয়াল করবা, কোনো একটা জিনিস যখন ফুল ফরম্যাটে লিখবা তখন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাই ক্যাপিটাল কিন্তু হবে। ওকে, ক্যাপিটাল হবে, মাথায় রাখবা। হোয়াট ইজ কম্পিটেন্স? কম্পিটেন্সটা কি? কম্পিটেন্স ইজ আ Competence is a native speaker's entire knowledge about his or her first language. তো কম্পিটেন্সটা হলো একজন ব্যক্তির তার মাতৃভাষা সম্পর্কে তার যে সামগ্রিক যে জ্ঞানটা এই জ্ঞানটাই কম্পিটেন্স। অথবা এটা মনে করো তুমি পারতেছো না বা বড় লাগতেছে, নিচেরটা দেখো বা পরবর্তীটা দেখো। কম্পিটেন্স ইজ হোয়াট অ্যান ইন্ডিভিজুয়াল নোজ অফ আ ল্যাঙ্গুয়েজ। তো কম্পিটেন্সটা হলো ওই বিষয় যেটা কিনা একজন ব্যক্তি একটা ভাষা সম্পর্কে জানে। 43 নাম্বার, হোয়াট ইজ এস এল এ? তো এস এল এ কি? তার মানে কি এখানে তোমার এই ধাঁচের যত প্রশ্ন আছে প্রথমত এটাকে ফুল ফরম্যাটে লিখবা, তারপর এটা কি বোঝায় এটা পরবর্তীতে লিখবা। দেখো, এস এল এ স্ট্যান্ডস ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো এটার মানে বা এটার পূর্ণ রূপটা হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, হুইচ রেফার্স টু দ্য প্রসেস, যেটা কিনা একটা প্রক্রিয়াকে বোঝায় বা নির্দেশ করে, বাই হুইচ যার মাধ্যমে যার দ্বারা পিপল লার্ন দেয়ার সেকেন্ড অর ফরেন ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে মানুষ তাদের দ্বিতীয় ভাষা কোনটাকে বলে যেটা তার মাতৃভাষা না। যেমন আমাদের দ্বিতীয় ভাষা কি? ইংরেজি। ইংলিশ কি আমাদের দ্বিতীয় ভাষা? তো দ্বিতীয় ভাষাটা শেখার ক্ষেত্রে যে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকেই মূলত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দ্বারা বোঝানো হয়। কথা ক্লিয়ার? তারপর হু ইজ চাষর? চাষর কে? ইজ আ সুইস লিঙ্গুইস্ট অ্যান্ড সেমিওটিশিয়ান। তো উনি ছিলেন একজন সুইস কি ভাষাবিদ এবং একজন সংকেত বিজ্ঞানী। সেমিওটিশিয়ান মানে কি সংকেত বিজ্ঞানী যারা কিনা বিভিন্ন প্রতীক ব্যবহার করে। 44, ভাই তোমার কি লাস্ট মিনিটের কোনো ক্লাসের প্রয়োজন আছে? যারা আলাদা বেসে আছো তারা আলাদা বেসে থাকো। ওকে, আলাদা বেসে থাকো। হোয়াট ইজ ফনোলজি? ফনোলজিটা কি? ফনোলজিটা কি?
ফনোলজি ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ডস অফ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। একটা নির্দিষ্ট ভাষার যে বাগধ্বনির একটা বাগধ্বনির যে কি থাকে, phonology is the study of speech sounds of a particular language. একটা নির্দিষ্ট ভাষার বাগধ্বনির যে আলোচনা, এই আলোচনাটাই মূলত ফনোলজি। তারপর ফনোলজি ইজ আ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স, অথবা ফনোলজি হলো ভাষা বিজ্ঞানের ওই শাখা দ্যাট ডিলস, যেটা কিনা আলোচনা করে উইথ দ্য স্টাডি অফ দ্য সাউন্ডস ইউজড ইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ। মানুষের ভাষার মধ্যে যে বিভিন্ন ধ্বনিগুলো ব্যবহার করা হয় এগুলোর আলোচনা করা হয়। প্রথমটাই সহজ আছে, প্রথমটাই দিও ডেফিনেশন। দেখো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ফনোলজিক্যাল ইউনিট? সবচেয়ে ক্ষুদ্রতম ফনোলজিক্যাল ইউনিট কি? ফনিম, যেটাকে বাংলাতে ধ্বনিমূল বলা হয়। তো ফনিম হলো সবচেয়ে ফনোলজিক্যাল ইউনিট, আর সবচেয়ে ক্ষুদ্রতম ফনেটিক ইউনিট হলো ফোন, আর সবচেয়ে মানে মিনিংফুল এর দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো মরফিম। বিষয়গুলো খুবই কাছাকাছি, খেয়াল রাখতে হবে। তারপর ৪৭ নাম্বার, হোয়াট ইজ ফনেটিক্স? ফনেটিক্স কি? Phonetics refers to the study of the entire process of, আচ্ছা এটা না পড়ে দ্বিতীয়টা পড়। It is the scientific study of speech sounds of language. ভাষার বাগধ্বনির যে বৈজ্ঞানিক আলোচনা, এই আলোচনাটাই মূলত ফনেটিক্স। কথা ক্লিয়ার? অথবা তুমি দ্বিতীয়টা পড়ো, ফনেটিক্স ইজ দ্য সায়েন্স, ফনেটিক্স হলো বিজ্ঞান, of how we produce, transmit and perceive the sounds of a language. আমরা কিভাবে ভাষার ধ্বনিগুলোকে উৎপন্ন করি, ট্রান্সমিট করি, স্থানান্তর করি এবং সেগুলোকে বুঝি, এই বিজ্ঞানটাই মূলত ফনেটিক্স। অথবা আরেকটা বলতে পারো, ফনেটিক্স ইজ দ্য সায়েন্স অফ স্পিচ সাউন্ডস। বাক ধ্বনির বিজ্ঞানই হলো ফনেটিক্স। তো আমরা এখন উপরেরটা করি। Phonetics refers to the study of the entire process of vocal or oral communication. তো ফনেটিক্স বলতে হলো তোমার মৌখিক কিংবা কণ্ঠীয় যে মানে যেটা আমরা মুখে বলে যে যোগাযোগটা করি, ওই যোগাযোগের সামগ্রিক প্রক্রিয়ার আলোচনাটাকে বোঝায়। ইউজিং দা অর্গানস অফ স্পিচ, এই যে আমরা যোগাযোগটা করতেছি, আমরা কি হাত পা নাড়িয়ে যোগাযোগ করি? না, আমাদের যে স্পিচ অর্গানস আছে মানে বাকযন্ত্র আছে, এই বাক প্রত্যঙ্গ কিংবা বাকযন্ত্র ব্যবহার করে আমরা যে যোগাযোগ করি, এই যোগাযোগের সামগ্রিক প্রক্রিয়ার আলোচনাটাই ফনেটিক্স। কথা ক্লিয়ার? তারপর হোয়াট ইজ ফোন? ফোনটা কি? তো ফোন মিনস সাউন্ড অর ভয়েস। তো ফোন শব্দ বা ফোন বলতে হলো ধ্বনি কিংবা কণ্ঠস্বরকে বোঝায়। হোয়াট আর বাইলেবিয়াল সাউন্ডস? বাইলেবিয়াল সাউন্ড মানে কি? মানে বাইলেবিয়াল মানে কি দুই উষ্ট্রের ধারা, মানে দুইটা ঠোঁটের ধারা যে সাউন্ড হয় এগুলো কি? তো বাইলেবিয়াল সাউন্ডস আর সাউন্ডস, তো বাইলেবিয়াল ধ্বনিগুলো হলো এমন ধরনের ধ্বনি produced by bringing both lips together, যেগুলো কিনা দুইটা ঠোঁট একসাথে একসাথে সংমিশ্রণ বা একসাথে আসার ফলে বা একত্রিত হওয়ার ফলে উচ্চারিত হয়, ওই ধ্বনিগুলোকে বাইলেবিয়াল সাউন্ডস বলা হয়। such as যেমন ফি, ভি, এম ইত্যাদি। অথবা তুমি বলতে পারো the sounds made by the true lips are called bilabial sounds. যে সাউন্ড গুলো দুইটা ঠোঁটের মাধ্যমে তৈরি হয় কিংবা উৎপাদিত হয়, এই সাউন্ড গুলোকে বাইলেবিয়াল সাউন্ডস বলে। হোয়াট ইজ ভাওয়েল? ভাওয়েল কি? দ্য স্পিচ সাউন্ড which is produced without any obstacle in the vocal tract is called the vowel. তো আমাদের কণ্ঠনালীর মধ্যে কোনো প্রকার বাধা বিপত্তির ছাড়াই যে বাগধ্বনিগুলো উচ্চারণ করা হয় বা উৎপন্ন করা হয়, এই বাগধ্বনিগুলোকে ভাওয়েল বলা হয়।
তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি, ভাওয়াল উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠনালীতে বা স্বরতন্ত্রীতে কোনো প্রকার বাধার সৃষ্টি হবে না, কিন্তু কনসোনেন্ট করার সময় কিন্তু বাধার সৃষ্টি হয়। অথবা তুমি বলতে পারো আ ভাওয়েল ইজ আ টাইপ অফ স্পিচ সাউন্ড। তো ভাওয়েল হলো এমন ধরনের বাকধ্বনি দ্যাট ইজ প্রডিউস, যেগুলো উচ্চারণ করা হয় উইদাউট এনি সিগনিফিক্যান্ট constriction or blockage of airflow in the vocal tract। কণ্ঠনালীর মধ্যে তোমার কোনো তেমন তাৎপর্যপূর্ণ কোনো তোমার বাধা নাই, বিপত্তি নাই। তো বাধা বিপত্তি ছাড়াই যে সাউন্ড গুলো উৎপন্ন করা হয় এগুলোকে ভাওয়াল বলা হয়। 50টা সকলের কাছে ক্লিয়ার হলো কিনা জানো? 50টা, প্রথম 50টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হলো কিনা? আমার দায়িত্ব হলো তোমাদেরকে মানে ক্লাসের গ্রুপে ইনক্লুড করা, মানে এখানে তোমাদেরকে অ্যাপ্রুভ করা। ওকে, আর এখানে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেই, এটা হচ্ছে তোমাদের নিজেদের দায়িত্ব, এখান থেকে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবা। ওকে, কারণ এত মানুষকে বারবারে আমি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিয়ে তাকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবো, এটা পসিবল না। বুঝাতে পারছি? তো যারা হয়েছে মানে কোর্সে এনরোল করো তাদেরকে লিংক দিয়ে অ্যাপ্রুভ করা আমার দায়িত্ব। তারপর এই গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই লিংক গুলো আমি দিয়ে থাকি। তো এখান থেকে ক্লিক করলেই তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে। তারপর যদি এটার অ্যাপ্রুভাল অন থাকে আমি অ্যাপ্রুভাল করে দেবো, আর সাধারণত এবার সকল কিছুরই অ্যাপ্রুভাল অফ রাখছি। ওকে, লাস্ট মিনিট প্রিপারেশন বেসে বিস্তারিত কোর্সগুলো মানে যেগুলো বিস্তারিত করানো হয়েছে এগুলো বিস্তারিত আলাদাই ছিল। আর ওইখানে যেহেতু তোমাদের আলাদাভাবে প্রোজ পড়াই নাই, তো ওইখানে একটু প্রোজটা একটু চেষ্টা করছি একটু বিস্তারিত পড়ানোর জন্য। কিন্তু মানে পড়ানোটা জাস্ট শুরু করছিলাম, এমনিই তোমাদের রুটিনটা দিয়ে দিছি। ওকে, তবে মোটামুটি একটু ভালোই বিস্তারিত পড়ানো হয়েছে, একদম ডিটেলস পড়ানো হয় নাই। যেমন লিঙ্গুইস্টিক যেমন ডিটেলসে পড়ানো হয়েছে, ক্রিটিসিজম যেমন পড়ানো হয়েছে, কবিতাগুলো যেমন পড়ানো হয়েছে, ওই রকম ডিটেলসটা প্রোজ হয় নাই। ওকে, প্রোজ আরো ডিটেলস দরকার ছিল, কিন্তু তোমাদের সময় স্বল্পতার জন্য এগুলো করা হয় নাই। আর এখন ক্লাস করে কি করবে? এখন ওইখানে রেকর্ড ক্লাস পাবে, ওখানে সকল ক্লাস শেষ, প্রশ্নের সকল ক্লাস ওইখানে শেষ হয়ে গেছে। এখন জাস্ট ব্রিফ নিব, তোমাদের এখানে নিব ওদের এখানে নিব, মানে ব্রিফের ক্লাস জাস্ট চলবে। 51 নাম্বার, ডিফাইন ইংলিশ মনোথংস। তো মনোথঙ্গের বলতেছে, মনোথঙ্গের ডিফাইন করার জন্য মানে এটা ডেফিনেশন প্রদান করার জন্য। আ মনোথং ইজ আ ভাওয়াল সাউন্ড। তো মনোথং হলো স্বরধ্বনি দ্যাট স্টেজ দ্য সেম ফ্রম বিগিনিং টু এন্ড, যেটা কিনা একদম শুরুর থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে। অথবা মনে করো এটা পারি না, পরেরটা পড়ি, অবশ্যই প্রথমটাই ঠিক আছে বা ছোট্ট। আ মনোথং ইজ আ ভাওয়াল সাউন্ড। তো মনোথং হলো স্বরধ্বনি, ইন হুইচ যার মধ্যে the tongue and other articulators remain a relatively fixed position। মানে যেটা উচ্চারণ করতে আমাদের জিহ্বা এবং অন্যান্য যত বাক যন্ত্র আছে কিংবা বাক পতঙ্গ আছে, বাক অঙ্গ আছে, ওকে, বাক যন্ত্র না, বাক কি বলবো এটাকে, বাক অঙ্গ। ওকে, বাক অঙ্গ আছে, এই বাক অঙ্গগুলো একটা নির্দিষ্ট স্থির অবস্থানে থাকে থ্রু আউট দ্য এন্টায়ার ডিউরেশন অফ দ্য সাউন্ড। এই সাউন্ডটা উৎপন্ন করার আমাদের যতটুকু সময় লাগে ওই পুরোটা সময় জুড়ে আমাদের টাং এবং অন্যান্য বাক যে অঙ্গ, এই সকল অঙ্গগুলো একটা নির্দিষ্ট একটা স্থির অবস্থানে থাকে, মানে অবস্থানের পরিবর্তন হয় না। তো এইভাবে যে সাউন্ড গুলো উৎপন্ন হয় সেটাকে মনোথং বলা হয়। তো আমার মনে হয় কি দ্বিতীয়টা থেকে প্রথমটাই বেটার। হাউ মেনি মনোথংস আর দেয়ার ইন ইংলিশ। ইংরেজি ভাষার মধ্যে কতগুলো মনোথংস আছে? 12। হোয়াট ইজ ডিপথং? ডিপথং কি? মূলত দুইটা মনোথং একসাথে মিশ্রিত হয়ে ডিপথং গঠন করে। মনোথং এর আরেকটার নাম কিন্তু পিওর ভাওয়েল। দেখো, আ ডিপথং ইজ আ ভাওয়াল সাউন্ড। তো ডিপথং হলো স্বরধ্বনি that combines
যেটা কিনা একত্রিত করে কিংবা মিশ্রণ ঘটায় টু ডিফারেন্ট ভাওয়াল সাউন্ডস উইথিন আ সিঙ্গেল সিলাবল। একটা অক্ষরের মধ্যে একটা অক্ষরের মধ্যে দুইটা ভিন্নধর্মী ভাওয়াল সাউন্ডকে একসাথে মিশ্রিত করে আর ওই মিশ্রণটাই মূলত ডিপথং। সিলাবল মানে কি আমরা এক প্রয়াসে একটা শব্দের যতটুকু বলতে পারি এটাকে সিলাবল বলে, বাংলাতে এটাকে অক্ষর বলা হয়। কথা ক্লিয়ার? মনোথং ডিপথং এই দুইটার ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো। মনোথং হলো ভাওয়াল সাউন্ড, ঠিক আছে, ভাওয়াল সাউন্ড, কিন্তু এটার মধ্যে শুধু একটা মাত্র সাউন্ড থাকবে। আর এই সাউন্ডটা উচ্চারণ করার সময় সাউন্ড উচ্চারণ করার শুরু থেকে একদম শেষ অবধি একই রকম থাকবে, স্থান বা পজিশন চেঞ্জ করবে না। আর ডিপথং এর ক্ষেত্রে পজিশন চেঞ্জ করে। আর এটা সাধারণত তোমার দুইটা মনোথং দ্বারা গঠন করা হয় বা দুইটা মনোথং এর সংমিশ্রণে ডিপথং ঘটে। তারপর ডিফাইন দ্য টার্ম মিনিমাল পেয়ার। তো মিনিমাল পেয়ারটা কি? মিনিমাল পেয়ার ইজ দ্য পেয়ার অফ ওয়ার্ডস। তো মিনিমাল পেয়ারটা হলো শব্দের যুগল যুগল দ্যাট ডিফার ইন আ সিঙ্গেল সাউন্ড, যেটা কিনা একটা ধ্বনির ক্ষেত্রে শুধু ভিন্ন হয়। যেমন প্যাট, ব্যাট, প্যাট, ব্যাট। ওকে, এরকম শব্দ আর কি। দেখো, প্যাটের মধ্যে পি আছে আর ব্যাটের মধ্যে বি আছে, জাস্ট একটা সাউন্ডের জন্যই কিন্তু এখানে ভিন্ন দেখা যাচ্ছে। অথবা তুমি বলতে পারো আ মিনিমাল পেয়ার ইজ আ পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট ডিফার বাই ওয়ান সাউন্ড। এই সাউন্ডটাকে ফনিমও বলা হয় এন্ড হ্যাভ ডিফারেন্ট মিনিংস। তো মিনিমাল পেয়ার বলতে হলো শব্দের যুগলকে বোঝায় যেটা কিনা একটা সাউন্ডের জন্য ভিন্ন এবং এর অর্থটাও ভিন্ন হয়। হোয়াট আর দ্য অ্যালোফোনস? অ্যালোফোনস কি? The phones of a particular phoneme are called, ও আচ্ছা অ্যালোফোনস দিত। The phones of a particular phoneme are called each other's allophones. তো একটা নির্দিষ্ট ফনিমের যে বিভিন্ন ফোন থাকে এই ফোনকে একে অন্যের অ্যালোফোনস বলা হয়। যেমন ভাই বোন, ওকে ভাই বোন, ভাই বোনকে একে অন্যের অ্যালোফোনস বলা হয়। একটা চিত্র দিয়ে বুঝাইছিলাম ক্লাসের মধ্যে, খেয়াল করো। তারপর ডিফাইন টোন। টোন বলতে বা টোনের ডেফিনেশন দাও। টোন স্ট্যান্ডস ফর দ্য কোয়ালিটি অফ সাউন্ড। তো টোন বলতে হলো শব্দের গুণাগুণ কিংবা এর কোয়ালিটিটাকে মানে গুণাবলীটাকে বোঝায়। তারপর হোয়াট ইজ টনিক স্ট্রেস? টনিক স্ট্রেসটা কি? টনিক স্ট্রেস ইজ এক্সট্রা স্ট্রং স্ট্রেস অন ওয়ার্ডস টু শো স্পেশাল ফোকাস। মনে করো তুমি মানে এখানে বাংলাটাই আগে বলিনি, তারপর দেখো বলতেছি। মানে টনিক স্ট্রেস বলতে হলো বিশেষ ধরনের গুরুত্ব বোঝায়, যেই গুরুত্বটা আমরা কোনো বাক্যের একটা নির্দিষ্ট শব্দের উপরে যে অতিরিক্ত চাপ দিয়ে কথা বলি এটাকে মূলত টনিক স্ট্রেস বলা হয়। ওকে, আবার বলি দেখো, টনিক স্ট্রেস ইজ এক্সট্রা স্ট্রং স্ট্রেস। তো টনিক স্ট্রেস হলো অতিরিক্ত একটা শক্তি বা জোরপূর্বক একটা চাপ অন ওয়ার্ডস শব্দের উপরে টু শো স্পেশাল ফোকাস একটা নির্দিষ্ট অথবা একটা বিশেষ বিশেষ গুরুত্ব দেখানোর জন্য যে কোনো একটা শব্দের উপরে আমরা একটু অতিরিক্ত, ওকে অতিরিক্ত যে কি করি স্ট্রেস দেই, এই স্ট্রেসটাই মূলত টনিক স্ট্রেস। অথবা তুমি আবার বলতে পারো টনিক স্ট্রেস রেফার্স টু দ্য emphasis placed on the most important word or syllable in an intonation group or phrase in spoken language। মানে তো মানে মনে করো তুমি কোনো কথা বলতেছো,
তো কথা বলার সময় কোনো একটা নির্দিষ্ট শব্দের একটা শব্দের উপর একটা সিলাবলের উপরে তুমি বেশি গুরুত্ব দিয়ে কথা বলতেছো, তো এই বিষয়টাকে টনিক স্ট্রেস বলা হয়। যেমন তুমি যদি বলো হোয়াট আর ইউ ডুইং, এই যে হোয়াট আর ইউ ডুইং, এই কথাগুলো যদি বলো তখন তোমার ফোকাসটা কি পুরোটা সেন্টেন্সের মধ্যে পড়বে না, তোমার ফোকাস পড়বে হোয়াট এবং ডুইং এর উপরে। হোয়াট আর ইউ ডুইং, কি করছো, কি করছো, এই দুইটার উপর, এই দুইটা শব্দের উপরে তোমার ফোকাস থাকবে। তো এই যে দুইটা শব্দের উপরে ফোকাস রেখে আমি কথা বলতেছি, এটাই মূলত টনিক স্ট্রেস। কথা ক্লিয়ার গেল? এটা তো এটা তোমাদের উদাহরণের জন্য বোঝালাম। তারপর হোয়াট ইজ অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশনটা কি? বাংলাতে আমরা ধ্বনি বিপর্যয় পড়ি না বা ধ্বনি পরিবর্তন পড়ছি না? এই ধ্বনি পরিবর্তনের মধ্যে সমীভবন বলে একটা ধাপ আছে বা একটা স্তর আছে, একটা প্রকারভেদ আছে। তো ইংরেজিতে এটাকে অ্যাসিমিলেশন বলা হয়। ওকে, দেখো, অ্যাসিমিলেশন রেফার্স টু আ ফোনোলজিক্যাল প্রসেস অর রুল। তো অ্যাসিমিলেশন বলতে হলো তোমার ধ্বনিগত কিছু প্রক্রিয়াকে বোঝায় অথবা নিয়মকে বোঝায়, বাই হুইচ, যার মাধ্যমে ওয়ান সাউন্ড বিকামস মোর লাইক আর নেভার বাই সাউন্ড, যার ফলে বা যার দ্বারা একটা সাউন্ড তার পার্শ্ববর্তী আরেকটা সাউন্ডের মতো হয়ে যায়। তো এই বিষয়টাকে মূলত অ্যাসিমিলেশন বলে। তোমাদের ক্লাসের মধ্যে আমি 5-6টা ডেফিনেশন দিয়ে পড়াইছিলাম, তুমি চেষ্টা করলে বা ট্রাই করলে ওইখান থেকে যে কোনো একটা পিক করে লিখো, কোনো সমস্যা নাই। ওকে, ওইখান থেকে একটা লিখো, কোনো সমস্যা নাই। এলিশন, এটা আবার কি? এটা কিন্তু একটা সাউন্ড। মনে করো তুমি তোমার প্রতিবেশী, তো তুমি অনেক সময় কি তোমার প্রতিবেশীর মতো কি হতে চাও? সে যেই তোমার বিভিন্ন ড্রেস ট্রেস পরে, আহ ওই ড্রেস গুলো তুমি একটু ফলো করতে চাও, তো তার মতো হতে চাও, তো এটা মূলত অ্যাসিমিলেশন। আর এলিশনটা কি একদম গায়েব হয়ে যাবে, অস্তিত্বটা একদম কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। Elision is the omission of a sound in speech. তো বক্তৃতার মধ্যে কিংবা কথার মধ্যে যখন কোনো সাউন্ড একদম গায়েব হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, এই বিলুপ্ত হয়ে যাওয়াটাকে এলিশন বলা হয়। এটাকে মাঝে মাঝে এলিজন উচ্চারণ করা হয়। অথবা এটা না বুঝতে দ্বিতীয়টা পড়ি। Elision is the complete disappearance of one or more sounds in a word or phrase. তো কোনো একটা শব্দ কিংবা বাক্যাংশের মধ্যে এক বা একাধিক সাউন্ড যে পরিপূর্ণভাবে পুরোপুরি গায়েব হয়ে যায়, এই গায়েব হয়ে যাওয়াটাকে ইলিশন বলা হয়। যেমন অনেক সময় আমরা কি বলি, মানে ফ্যামিলি, ফ্যামিলি কথাটা বলি না, তখন আমরা কি বলি, এটাকে সিম্পলি আমরা বলি ফ্যামিলি, ফ্যামিলি। এই যে দেখো এম এর পর যে একটা আয় আছে, এই আয়টাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই যে বাদ দিয়ে দিচ্ছি, এটাই মূলত এলিশন। কথা বুঝতে পারছি? তারপর হাউ মেনি প্লসিভ কনসোনেন্টস উপরে পড়ে আসছে, তার মানে এই প্রশ্নটা রিপিট হয়েছে। হোয়াট আর দ্য লং ইংলিশ ভাওয়াল সাউন্ডস। তো আমরা যখন মনোপথংস পড়ছি, তো মনোপথংসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শর্ট ভাওয়াল সাউন্ড আর একটা হলো লং ভাওয়াল সাউন্ড। তো এগুলো হলো শর্ট, সরি এগুলো হলো লং। ওকে, তারপর এই সাউন্ড গুলোর নাম কি বলো, দেখি মনে আছে কিনা তোমাদের। এই সাউন্ড গুলোর নাম কি? এই সাউন্ড গুলোর নাম কি বলো তো, মনে আছে কিনা তোমাদের? আমরা যখন মনোপথংসের ক্লাস পড়ছিলাম, তখন মনোপথংসের মধ্যে আমরা পড়ছিলাম মনোপথংস গুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো শর্ট আর একটা হলো লং। ওকে, তো শর্ট গুলো হলো তোমার উচ্চারণ করতে কম সময় লাগে, আর লং গুলো হলো উচ্চারণ করতে তুলনামূলক কিছুটা বেশি সময় লাগে, তাই তো?
মনে নাই না? তো প্রথমে এই সাউন্ডটার নাম হলো দীর্ঘ ই সাউন্ড। এই সাউন্ডটার নাম হলো দীর্ঘ ও সাউন্ড। এটা হলো আ সাউন্ড, সেন্টালা। এটা হলো অ সাউন্ড, আর এটা হচ্ছে আ সাউন্ড। ওকে, মনে রাখতে হবে সাউন্ডের নাম দিয়ে। হোয়াট আর দ্য কার্ডিনাল ভাওয়েলস? কার্ডিনাল ভাওয়েলস কি? তো এটা তোমার সাধারণ কোনো ভাওয়েলস না, এটা হলো একটা স্পেশাল ধরনের ভাওয়েলস। কার্ডিনাল ভাওয়েলস আর আ সেট অফ রেফারেন্স ভাওয়েল সাউন্ডস। তো কার্ডিনাল ভাওয়েলস হলো একটা, মানে কি, এক গুচ্ছ স্বরধ্বনি বা উল্লেখিত স্বরধ্বনি used in phonetics to describe and categorize all the vowels in human languages. মানুষের ভাষার যে বিভিন্ন তোমার কি আছে, মানুষের ভাষার যে সকল স্বরধ্বনি আছে, এই স্বরধ্বনিগুলোকে বর্ণনা করতে এবং এগুলোকে শ্রেণীবিভাগ করতে এক ধরনের যে স্পেশাল একগুচ্ছ স্বরধ্বনি ব্যবহার করা হয়, এগুলোকে কার্ডিনাল ভাওয়ালস বলে। হোয়াট ইজ পিচ? পিচ কি? Pitch is the degree of highness or lowness of a tune. একটা সুরের তোমার উচ্চতা এবং নিম্নতার যে মাত্রা, এই মাত্রাকেই পিচ বলা হয়। ৬৬ নাম্বারটা ২০২৩ আসছে। ডিফাইন সিলাবল। সিলাবল কি? A syllable is a word or part of a word. তো সিলাবল হলো শব্দ কিংবা শব্দের অংশ। That has one vowel sound, যেটার কিনা একটা স্বরধ্বনি আছে। অথবা মনে করো এটা পারি না, পরেরটা পড়ি। A syllable stands for a unit of pronunciation. তো সিলাবল বলতে হলো তোমার উচ্চারণের একটা একককে বোঝায়, ইউজুয়ালি লার্জার দ্যান আ সিঙ্গেল সাউন্ড, যেটা কিনা একক কোনো ধ্বনির থেকে বড়, এন্ড স্মলার দ্যান আ ওয়ার্ড, এবং যেটা কিনা শব্দের চেয়ে ছোট। What is morph? Morph কি? Any phonetic shape or representation of a morpheme is a morph. মানে মরফিমের যে তোমার বাহ্যিক রূপ অথবা ধ্বনিগত যে রূপ, এই ধ্বনিগত রূপটাকেই মর্ফ বলা হয়। মরফিম কি? মরফিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিং। অর্থের সবচেয়ে ক্ষুদ্রতম এককই হলো মরফিম। অথবা তুমি বলতে পারো it is the smallest grammatical or meaningful unit of a language. তো একটা ভাষার আর সব উম, একটা ভাষার ব্যাকরণগত কিংবা অর্থগত সবচেয়ে ক্ষুদ্র এককই হলো মরফিম। অ্যালোমর্ফ, মরফিমের বিভিন্ন রূপ। হোয়াট ইজ অ্যালোমর্ফ? Any different form of a morpheme is an allomorph of the morpheme. তো একটা মরফিমের যে বিভিন্ন রূপ আছে, বিভিন্ন কি আছে, রং আছে, এই রংটাই ওই মরফিমের অ্যালোমর্ফ। যেমন কখনো কখনো আমরা কি করি, এস মানে কোনো একটা আহ শব্দের পরে আমরা এস ব্যবহার করি কখন, যখন এটাকে প্লুরাল হিসাবে আমরা ব্যবহার করি, তখন দেখা যায় ক্ষেত্র বিশেষে এই এস এর উচ্চারণ কখনো কখনো দন্তের স এর মতো হচ্ছে, আবার কখনো কখনো কি বর্গের জয়ের মতো হচ্ছে অথবা জেটের মতো উচ্চারণ হচ্ছে। তো একটা জিনিসই কিন্তু এর রূপ ভিন্ন না। তো এই বিষয়টাকেই মূলত অ্যানোমর্ফ বলা হয়। কথা বুঝতে পারছি? ৭০টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। সত্তরটা সকলের কাছে ক্লিয়ার কিনা? তো প্রশ্ন কয়টা আছে দেখে নেই। ১০০,
120। তো 120টা আছে, আমরা 70টা ডান আমাদের। ওকে, তো আর হলো 50টা আমাদের থাকবে। আসলে এটা 8-10টা পড়ে ফেলিস, 80টা মিল করে ফেলি, দেখো 80টা মিল করে ফেলি। হোয়াট ইজ মরফোলজি? মরফোলজি কি? মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস ফাউন্ডেশন এন্ড স্ট্রাকচার। তো মরফোলজিটা হলো তোমার কি শব্দের গঠন এবং শব্দের ভিত্তি গঠনের যে আলোচনা, এই আলোচনাটা এক কথায় শব্দ গঠন। তুমি এভাবে সিম্পলি এভাবে লিখতে পারো, মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস ফরমেশন। শব্দের গঠনের আলোচনাটাই হলো মরফোলজি। অথবা এখানে যেভাবে আছে ওইভাবে লিখতে পারো, মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস ফাউন্ডেশন এন্ড স্ট্রাকচার। তো মরফোলজি হলো শব্দের ভিত্তি এবং গঠনের যে আলোচনা, এই আলোচনাটা। সিম্পলি অন্যভাবে বলতে পারো, মরফোলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ ওয়ার্ডস ফরমেশন। শব্দ গঠনের বৈজ্ঞানিক আলোচনাই হলো মরফোলজি। তারপর জিরো বাউন্ড আসছে। হোয়াট ইজ ফ্রি মরফিম? ফ্রি মরফিম কি? ফ্রি মরফিম ইজ দ্যাট মরফিম। তো ফ্রি মরফিম কিংবা মুক্ত মরফিম হলো ওই মরফিম হুইচ ক্যান ইন্ডিপেন্ডেন্টলি মেক আ মিনিং, যেটা কিনা স্বাধীনভাবে অর্থ প্রদান করতে পারে। হোয়াট ইজ কনসোনেন্ট? কনসোনেন্ট কি? আ কনসোনেন্ট ইজ আ স্পিচ সাউন্ড। তো কনসোনেন্ট কিংবা ব্যঞ্জন ধ্বনি হলো বাক ধ্বনি, দ্যাট ইজ আর্টিকুলেটেড অর প্রডিউসড, যেটা কিনা উচ্চারণ করা হয় উইথ আ কমপ্লিট অর পার্শিয়াল ক্লোজার অফ দ্য ভোকাল ট্র্যাক। আমাদের কণ্ঠনালীর আংশিক কিংবা পুরোপুরি বন্ধ হওয়ার ফলে বা বন্ধ হওয়ার মাধ্যমে যে সাউন্ড গুলো উৎপন্ন হয়, এগুলোকেই কনসোনেন্ট সাউন্ড বলা হয়। ওকে, হুইচ অবস্ট্রাক্টস দ্য এয়ার ফ্লো, এই যে বন্ধ অবস্থার সৃষ্টি হচ্ছে, তো এয়ার ফ্লোটা কি বাধাপ্রাপ্ত হচ্ছে, এন্ড ক্রিয়েটস আ সাউন্ড, এবং পরবর্তীতে একটা ধ্বনি উৎপন্ন করে। তো এটাকেই মূলত কনসোনেন্ট বলে। আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে হবে এরকম না, তুমি নিজের ইচ্ছে মতো কনসোনেন্টের ডেফিনেশন দাও, সমস্যা নাই। হোয়াট ইজ আর ডেরিভেশনাল মরফিম? ডেরিভেশনাল মরফিম কি? আর ডেরিভেশনাল মরফিম ইজ আ টাইপ অফ মরফিম। তো ডেরিভেশনাল মরফিম হলো এক ধরনের মরফিম দ্যাট ইজ অ্যাডেড টু আ বেস অর রুট ওয়ার্ড টু ক্রিয়েট আ নিউ ওয়ার্ড, মানে মূল শব্দের সাথে যুক্ত করা হয় নতুন শব্দ তৈরি করতে। তো এই মরফিম গুলোকে ডেরিভেশনাল মরফিম বলা হয়। হোয়াট ইজ লেক্সিক্যাল মরফিম? লেক্সিক্যাল মরফিম কি? লেক্সিক্যাল মরফিম ইজ আ কাইন্ড অফ ফ্রি মরফিম। তো লেক্সিক্যাল মরফিম হলো এক ধরনের মুক্ত মরফিম, মানে স্বাধীন মরফিম, that conveys the meaning or content of a message, যেটা কিনা অর্থ অথবা কোনো বার্তা বহন করতে পারে, মানে অর্থ প্রকাশ করতে পারে। ইট ক্যান বি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যাডভার্ব। এটা তোমার নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এই লেক্সিক্যাল মরফিম গুলো। আর মরফিমের যে তোমার ক্লাসিফিকেশন, এটা পড়লে আই হোপ তোমাদের আলাদা ভাবে এগুলো পড়তে হবে না। হোয়াট ইজ ব্লেন্ডিং? ব্লেন্ডিং কি? তো ব্লেন্ডিং ইজ আ ওয়ার্ড ফরমেশন প্রসেস। এটা হলো শব্দ গঠনের একটা প্রক্রিয়া, ইন হুইচ, যার মধ্যে দ্য পার্টস অফ টু অর মোর ওয়ার্ডস আর কম্বাইন টু ক্রিয়েট নিউ ওয়ার্ড, যেটার মধ্যে দুই বা ততোধিক শব্দের অংশকে একসাথে যুক্ত করা হয় নতুন একটা শব্দ তৈরি করার জন্য। এটাকে ব্লেন্ডিং বলা হয়। হোয়াট আর অ্যাক্রোনিমস? অ্যাক্রোনিমসটা কি? Acronyms are words. তো acronyms গুলো হলো শব্দ that are formed by taking the first letter from each word of a phrase. একটা বাক্যাংশের প্রতিটা শব্দের প্রথম অক্ষর নিয়ে নিয়ে যে একটা শব্দ গঠন করা হয়, এটাকে acronyms বলা হয়। লাইক বিসিএস। বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস, তো প্রতিটা শব্দ থেকে কি একটা একটা শব্দ নিয়ে করা হয়েছে। যেমন কিছুক্ষণ আগে আমরা কি পড়ছিলাম, SLA। SLA মানে কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো এই বিষয়গুলো, এই শব্দগুলো কিভাবে গঠন করা হয়,
এটাকে অ্যাক্রোনিমস বলা হয়। অথবা আবার বলতে পারে অ্যাক্রোনিমস আর শর্ট হ্যান্ড ফর্ম অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস। অ্যাক্রোনিমস হলো কোনো বাক্যাংশ অথবা কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ। তারপর ৮০ নাম্বার, হোয়াট ইজ সারফেস স্ট্রাকচার? ইট ইজ দ্য ওয়ে দ্য সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি স্ট্রাকচার অর রিটেন। তো এটা হলো একটা বাক্য আসলেই কিভাবে গঠন করা হয়েছে অথবা কিভাবে লিখিত হয়েছে, মানে লেখা হয়েছে, এই রূপটা বা এই ঘটনটা, এটাই সারফেস। কথা ক্লিয়ার? মানে বাহ্যিক, বাহ্যিক এটার আবরণটা কি? এটা কি প্যাসিভে লেখা হয়েছে, এটা কি অ্যাক্টিভে লেখা হয়েছে, এটা কি ইন্টারোগেটিভ করা হয়েছে, এটা কি ইম্পারেটিভ করা হয়েছে কিনা। তো একটা সেন্টেন্সকে আসলে কিভাবে গঠন করা হয়েছে, এই ওয়েটায় বা এই বিষয়টাকে সারফেস স্ট্রাকচার বলা হয়। ইট ইজ দ্য আউটার ফর্ম দ্যাট উই হেয়ার অর সি। তো এটা হলো বাহ্যিক ঘটন বা বাহ্যিক রূপ, যেটা আমরা দেখতে পারি কিংবা শুনতে পারি। এটাও তোমরা পার্ট বি এর একটা প্রশ্ন করবা, ডিপ স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার। তো ওইটা পড়লে এখানে ৮০ নাম্বার প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার হবে। বুঝতে পারছি? ৮০টা ক্লিয়ার কিনা বলো। তো আমাদের 40টা থাকলো। তো ৮০টার মধ্যে যার যেখানে প্রবলেম ছিল, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, পড়ো। তো বাকি